যেসব মহিলাদের বাচ্চা হতো না, আমার মা তাদের জন্য ওষুধ বানাতো। কিন্তু একটা আশ্চর্যকর বিষয় হলো, ওই মহিলাদের যে ঘরে আমার মা নিয়ে যেত, সেই ঘরে মা কাউকেই যেতে দিত না। ওই ঘরে শুধুমাত্র আমাদের বাড়ির কাজের মাসির যাওয়ার পারমিশন ছিল। কিন্তু আমার যখন বিয়ে হলো, তখন আমার কোনো বাচ্চা হলো না। তখন আমি আমার মাকে বললাম, মা, তুমি তো সমস্ত মহিলাদের জন্য ওষুধ তৈরি করে দাও বাচ্চার জন্য, তাহলে মা তুমি আমার জন্য ওষুধ বানিয়ে দাও। মা আমার কাছে ওই কথাটা শুনেই খুব রেগে গেল আর আমাকে বারণ করে দিল। তারপর আমি আমাদের বাড়ির কাজের মাসিকে বললাম আমাকে সাহায্য করতে। সেদিন কাজের মাসি নিজের মুখটা লুকিয়ে দিয়ে মায়ের ঘরে গেল। মা তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি মুখটা চাপা দিয়ে আছো কেন? কাজের মাসি বলল, তার মুখে তেলের ছিটা লেগেছে, তাই মুখ খারাপ হয়ে গেছে। তার পরের দিন সকালবেলা আমি কাজের মাসির জায়গায় মায়ের ঘরে গেলাম, আর ওখানে গিয়ে নিজের চোখে যে ঘটনাটি দেখলাম, তা দেখে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমার মায়ের নাম পায়েল। আমার মা তাদের গ্রামের সব থেকে বেশি পড়াশোনা জানা মহিলা ছিল। গ্রামের মধ্যে আমার মাই প্রথম এমন মহিলা ছিল যে ডাক্তার হয়েছিল। কিন্তু আমার মা পড়াশোনা পুরো কমপ্লিট করতে পারেনি, কারণ আমার দাদু হঠাৎ করে মারা গিয়েছিলেন। দাদু মারা যাবার পর থেকে আমার মা ডাক্তারি করা শুরু করল। যেসব মহিলাদের বাচ্চা হতো না, তাদের মা চিকিৎসা করে ওষুধ দিত। তারপর আমার মায়ের বিয়ে হয়ে গেল। তারপর আমি এই পৃথিবীতে এলাম। এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার মা ঘরের মধ্যেই মহিলাদের চিকিৎসা করাতো। যেসব মহিলাদের বাচ্চা হতো না, আমার মা তাদের জন্য ওষুধ বানিয়ে দিত, আর সেই ওষুধ খাওয়ার পরেই তাদের বাচ্চা হতেই হতো। আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগবে, সেটা হলো আমার মা মহিলাদের একটা আলাদা রুমে কেন নিয়ে যেত, সবার সামনে কেন চিকিৎসা করাতো না। আমার 16 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমি এখনো পর্যন্ত মায়ের ওই রুমে গিয়ে একবারের জন্যও দেখতে পাইনি রুমের ভিতর কি আছে। কারণ ওই রুমে মা কাজের মাসি ছাড়া আর কাউকেই তো যেতে দিত না। আর একটা ঘটনা আমাকে খুব অদ্ভুত লাগতো, যেসব মহিলারা ওই রুমে ঢুকতো, তার কিছুক্ষণ পর থেকেই ওই রুম থেকে চিৎকারের আওয়াজ আসতো। আবার শুনে মনে হতো কোনো মহিলা যেন সন্তান জন্ম হচ্ছে। ওই ঘরে তো কোনো বাচ্চা জন্ম নিত না, তাহলে চিৎকারের আওয়াজ কেন আসতো? আমি ওই রুমে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মা কখনো ভিতরে যেতে দেয়নি। এমনকি আমার বাবাও অনেকবার ওই রুমে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু মা বাবাকে ওই রুমে ঢুকতে দেয়নি। আমার বাবা আমাকে কিছুই বলতো না, কারণ মা তো অনেক টাকা ইনকাম করত। যেসব মহিলারা আমার মায়ের কাছে ওষুধ নিত, আর তাদের যখন কাজ হয়ে যেত, তখন সেই মহিলাগুলো আমাদের বাড়িতে এসে অনেক মিষ্টি, জামা কাপড় সব কিছু আমার মাকে দিয়ে যেত। তারপর আমার বিয়ে হয়ে গেল। আমার বর খুব ভালো ছিল, কিন্তু আমার মাকে নিয়েও খুব মজা করত। তারপর একদিন বাপের বাড়ি ঘুরতে গিয়ে দেখলাম মা একটা বড় মাপের মেশিন কিনেছে। আমি মাকে তখন জিজ্ঞাসা করলাম, মা, এটা কি? মা তখন বলল, এটা তুমি বুঝবে না, এটা এক ধরনের মেশিন। আমি তখন মাকে বললাম, তুমি তো কোনো অপারেশন করো না, তাহলে মেশিন দিয়ে তোমার কি হবে? তখন মা বলল, এই মেশিনটা আমার ভীষণ দরকার, আমার কাজে লাগবে। তারপর আমি মাকে বললাম, মা, এত কষ্ট করে কি করবে? অনেক তো টাকা ইনকাম করেছো, আর এত কষ্ট করার দরকার নেই। আমার মা তখন বলল, পয়সা ছাড়া জীবনে আর কিছু নেই রে। পয়সা একটা এমনই জিনিস যেটা প্রতিদিন, প্রতি মুহূর্তে, সব সময় লাগে, বুঝলি? তারপর একদিন হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে বলল, তোমার ননদের বাচ্চা হচ্ছে না, তুমি একটা কাজ করো না,
তোমার মাকে বলো আমার মেয়ের চিকিৎসা করতে। আমি সেই দিনই বাপের বাড়ি চলে এলাম আর মাকে বললাম, মা, আমার ননদের কোনো বাচ্চা হচ্ছে না, তুমি আমার ননদের চিকিৎসা করো। আর একটা কথা মা, এই চিকিৎসাতে কোনো খরচাই কিন্তু তুমি আমার ননদের কাছ থেকে নেবে না। মা আমার এই কথাটা শুনে খুব রেগে গেল। নেব না মানে? তুই জানিস এই চিকিৎসাতে কত টাকা খরচা হয়? আমি তখন মাকে বললাম, কত আর খরচা হয়, তুমি তো শুধুমাত্র ওষুধ দাও, অল্প ওষুধ নয় ফ্রিতে দিয়েই দিলে। কেননা ও আমার নিজের ননদ, ওর কাছে কি আর টাকা নেওয়া যায় বলো? মা তখন বলল, টাকা না নিলেও কিন্তু তুই পরে খারাপ হবি। আমি তখন বললাম, কেন? মা বলল, আমার ওষুধ দেবার পরেও যদি তোর ননদের বাচ্চা না হয় তখন কিন্তু তুই খারাপ হয়ে যাবি। আমি তখন মাকে বললাম, বাচ্চা হবে না কেন? তুমি তো আজ পর্যন্ত যাকে যাকে ওষুধ দিয়েছ প্রত্যেকেরই বাচ্চা হয়েছে। আমার মা তখন আমার ওপর রেগে গিয়ে বলে দিল, না, আমি তোমার ননদের চিকিৎসা করতে পারবো না। তারপর আমি বাবাকে বললাম, বাবা অনেক কষ্টে মাকে রাজি করালো। তারপর আমার ননদের চিকিৎসা হয়ে গেল। আমি তারপরে আমার ননদকে জিজ্ঞাসা করলাম যে, তোমার চিকিৎসা মা কিভাবে করালো গো? আমার ননদ তখন বলল, তোমার মা আমাকে একটা ডাইনিংয়ে বসিয়েছিল। আমি তখন বললাম, তোমাকে আমার মা কোনো রুমে নিয়ে যায়নি? সে বলল, না তো, তোমার মা আমাকে ডাইনিংয়ে বসিয়ে কয়েকটা ওষুধ লিখে দিল আর কটা টেস্ট করাতে বলল। আমি এই কথাগুলো শুনে একটু অবাক হয়ে গেলাম। আমার মা সারা দুনিয়া চিকিৎসা করাচ্ছে, সবার বাচ্চা হচ্ছে, তাহলে আমার ননদের বেলায় এরকম কেন হবে? কিন্তু আমার ননদের কোনো বাচ্চা হলো না। আমার বিয়ে হলো প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু আমার ঘরেও কোনো বাচ্চা হলো না। তখন আমার স্বামী বলল, তুমি তোমার মার কাছে গিয়ে বলো, তোমার মা তো সবার জন্য ওষুধ দেয়, তুমিও তোমার মায়ের থেকে ওষুধ নিয়ে এসো। আমি বরকে লুকিয়ে এই ডাক্তারের কাছে গেলাম চেক আপ করাতে। ডাক্তার চেক আপ করে বলল, আমি কোনোদিনও মা হতে পারবো না। সেদিন আমি খুব কেঁদেছিলাম আর সারা রাত চিন্তা করেছিলাম কি করব এবার আমি। তারপর আমি মার কাছে গেলাম আর মাকে সমস্ত কথা জানালাম যে ডাক্তার আমাকে বলেছে আমি কোনোদিনও মা হতে পারবো না। মা তখন বলল, এবার কি করবি মা? এটা তো বড় সমস্যা। আমি তখন বললাম, কিসের সমস্যা? তুমি তো সবার চিকিৎসা করো, আমারও চিকিৎসা করবে। মা তখন বলল, আমি তোমার চিকিৎসা করতে পারবো না। আমি মাকে বললাম, কেন করবে না চিকিৎসা? তুমি তো সবার চিকিৎসা করো, তাহলে আমার বেলা করবে না কেন? আর তারপর থেকে আমি বুঝে গেলাম ওই রুমে এমন তো কিছু একটা হয় যেটা মা কাউকে জানাতে চায় না। তাই ওই রুমের মধ্যে মা সব মহিলাদের কি চিকিৎসা করায় সেটা জানার আমার আগ্রহ এবার অনেক বেড়ে গেল। তারপর আমি আমার বাড়ির কাজের মাসিকে ধরলাম যে আমার মায়ের সাথে সব সময় থাকে। সেই মাসিকে আমি অনেক কিছু জানার চেষ্টা করলাম, কিন্তু মাসি কিছু বলতে চাইল না। শেষ পর্যন্ত মাসিকে অনুরোধ করলাম, ঠিক আছে, তোমাকে কিছু বলার দরকার নেই, কিন্তু তোমার জায়গায় আমি কালকে মায়ের ঘরে যাব। তুমি আজ মায়ের ঘরে ঘোমটা দিয়ে যাবে, আর মা যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলবে তেলের ছিট লেগে তোমার মুখটা খারাপ হয়ে গেছে। কথা মতো পরের দিন মাসির জায়গায় আমি সেদিন মায়ের ঘরে ঢুকলাম। গিয়ে দেখলাম ঘরটা পুরো অপারেশন থিয়েটারের মতন ছিল। বড় বড় মেশিন ছিল আর একটা বিছানা রাখা ছিল। তারপর একটা মহিলা আসলো। সে বলল যে তার সাথে আমার দরকার আছে। মা বলল, তুমি ওই রিপোর্টটা দেখে নাও। ওই মহিলাটার রিপোর্টটা আমি যখন পড়লাম তখন ওই একটা কথাই লেখা ছিল যে সে কখনো মা হতে পারবে না। আর তাকেও বলা হয়েছিল সে যেন
টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দেয়। তারপর মা মহিলাটিকে জিজ্ঞাসা করলো, তুমি কি নিজের ইচ্ছাতে এই কাজগুলো করতে চাও? মহিলাটি বলল, হ্যাঁ, আমি করাতে চাই। আমি জানি এই বাচ্চাটা আমার বরের নয়, অন্য লোকের। কারণ আমি যখন মা হয়ে যাব, সবাই এটাই ভাববে যে এটা আমার বরের বাচ্চা। তখন আমি আমার মায়ের সমস্ত চিকিৎসার কথা বুঝতে পারলাম। মা এতদিন ধরে টেস্ট টিউব বেবির চিকিৎসা করাতো। তার মানে এতদিন যেসব মহিলাদের বাচ্চা হয়েছে, ওসব বাচ্চা তাদের স্বামীর নয়, অন্য কোনো লোকে। আর এই জন্যই মা এত বড় বড় দামি দামি মেশিন আনিয়েছিল। তারপর ওই মহিলাটা ঘর থেকে বেরোতেই আমি নিজের মুখ থেকে ওড়নাটা সরিয়ে দিলাম। আমার মা আমাকে দেখেই পুরো চমকে উঠল। আমি তখন মাকে বললাম, এই জন্যেই তুমি আমার চিকিৎসা করাতে চাইছিলে না, তাই তো? মা তখন বলল, আমি যেটা করছি এটাকে তুমি ভুল ভেবো না, কারণ আমি একটা মহিলাকে কষ্টের হাত থেকে রক্ষা করছি। আর আমার কাছে যারা এতদিন চিকিৎসা করে এসেছে, আমি সবাইকে বলে দিয়েছিলাম যে এই বাচ্চা কিন্তু তার স্বামীর নয়, অন্য কারণ। তখন আমি মাকে বললাম, আমি জানি না মা, তুমি ঠিক করছো না ভুল করছো। তোমার কাজের মাসি আর তোমার কাছে কাজ করবে না, সে যাওয়ার আগে বলে দিয়ে চলে গেছে। তারপর আমার মা এই কাজটা করা বন্ধ করে দিল। আর একটা কথা, ভগবান যদি চায়, আমি একদিন না একদিন ঠিক মা হব। আর আপনারাও আমাকে একটু আশীর্বাদ করবেন। লেখা, সংগৃহীত।